হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা প্রথমবার দেখছো ভিডিওটা তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। অনলি সোশিওলজি, কারণ সোশিওলজি তোমাদের অনার্স সংক্রান্ত সমস্ত রকমের ক্লাস এবং সাজেশনের ভিডিও তোমরা এই চ্যানেল থেকে পাবে। আজকের আমরা আলোচনা করব CC-09 সোশিওলজি অফ কিংশিপের আলোচনা। আচ্ছা, গত দুটি ভিডিওতে আমরা দুটো CC-5 এবং 8 আলোচনা করেছি। আজকে 9 এবং পরপর বাকি যে পেপারগুলো সেকেন্ড ইয়ারের, তোমাদের সেকেন্ড ইয়ারের যে 6টা পেপার, সেই 6টা পেপারের মধ্যে বাকি যে তিনটি পেপার ডিউ থাকছে, সেই তিনটি পেপারও আমরা নেক্সট 3 থেকে 4 দিনের মধ্যে আপলোড করব। চলো, আজকে আলোচনা হচ্ছে CC-9 সোশিওলজি অফ কিংশিপ। সোশিওলজি অফ কিংশিপের সিলেবাসের ভিডিও অলরেডি আলোচনা করা আছে। তো সিলেবাসের ভিডিওটা যদি তোমরা দেখো, একটা কনসেপশন আশা করছি তোমাদের তৈরি হয়ে গেছে। দেখো, খুব সহজ করে বলি যে NSOU-তে যারা রয়েছে ম্যাক্সিমাম ওয়ার্কিং, তো ওয়ার্কিং হওয়ার জন্য খুব অল্প সময়ে প্রিপারেশন নিতে হবে। অর্থাৎ ম্যাক্সিমাম জনই কিন্তু ওয়ার্কিং হওয়ার দরুন খুব বেশি সময় দিতে পারে না, কিন্তু গ্র্যাজুয়েশনটা করতে হবে। তো সেক্ষেত্রে কি অবশ্যই একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি ফলো করতে হবে। সেই স্ট্র্যাটেজির জন্য কি আমি একটা সাজেশন দিচ্ছি, এবং আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, সাজেশন এবং একই সঙ্গে খুব বেসিক কিছু টপিকের ক্লিয়ার কনসেপশন। অর্থাৎ যে কোনো পেপারের, আমি যদি আজকে গতদিন আমরা ওই ইকোনমিক সোশিওলজির কথা বলেছিলাম, আজকে আমরা সোশিওলজি অফ কিংশিপ আলোচনা করব। তো সেখানেও সোশিওলজি অফ কিংশিপের খুব বেসিক কিছু টার্ম আছে, খুব বেসিক আইডিয়া সেটা কিন্তু অবশ্যই ক্লিয়ার রাখতে হবে। আর সোশিওলজি অফ কিংশিপের যে আলোচনাগুলো আছে, যে টপিকগুলো আছে, সেই টপিকগুলো খুব ইন্টারেস্টিং এবং পড়তেও ভালো লাগবে। সুতরাং সেই বেসিক পার্টের কনসেপশন কিন্তু ক্লিয়ার থাকা প্রয়োজন। ওকে, তাহলে কি হবে, তোমরা খুব সহজেই, যদি তোমাদের মনে হচ্ছে যে খুব এতটা আমি পড়তেও পারছি না, আমি বেসিক কিছু কনসেপ্ট পড়ে আমি পরীক্ষা দিতে চাই এবং পাশ করতে চাই, তো তোমরা পাশ করে যাবে। বেসিক কনসেপশন ক্লিয়ার থাকলে সেটার উপর বেস করে একদম নিজের ভাষায় একটু গুছিয়ে পরিষ্কার করে লিখলেই কিন্তু নম্বর পাওয়া যাবে, অসুবিধা নেই। পাশ নিয়ে কিন্তু কোনো অসুবিধা নেই, পাশ নিয়ে তোমাদের কারোর চিন্তা করার কোনো কারণ নেই বলে আমার মনে হয়। একটু বেসিক ক্লিয়ার কনসেপশন যদি ক্লিয়ার থাকে, সেটার উপর বেস করে তোমরা লিখতে পারবে। এবং একই সঙ্গে আরেকটা বিষয় বলে দিই, যে অ্যাসাইনমেন্টের যে MCQ পার্টটা রয়েছে, সেটাও চেষ্টা করবে সবগুলোকে ঠিক করার, তাহলে পাস মার্কটা কিন্তু এখান থেকেও অনেকটা ক্যারি করে দেবে। চল, আজকে আলোচনা কিংশিপের 10 নম্বরের প্রশ্ন দিয়ে শুরু করি। 10 নম্বরে দুটো লিখতে হবে, সেই দুটোর মধ্যে আমি বেশ কয়েকটা কোশ্চেন এখানে দিয়েছি, 5টা থেকে 6টা প্রশ্ন আছে, যেগুলো পার্টিকুলারলি তোমরা 6 নম্বরের জন্যও কিন্তু পড়তে পারো, বা 6 নম্বরেও তোমাদের দিতে পারে। প্রথম আসছি, আত্মীয়তার নারীবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। আত্মীয়তার নারীবাদী দৃষ্টিভঙ্গি অর্থাৎ কিংশিপের জেন্ডার পার্সপেক্টিভ, কিংশিপের সঙ্গে জেন্ডার পার্সপেক্টিভের এই পার্টটা দেখতে হবে। বিবাহ ব্যবস্থার পরিবর্তন সম্পর্কে আলোচনা করো, বিবাহের গুরুত্ব আলোচনা করো। দেখো, বিবাহ ব্যবস্থা তোমাদের এর মধ্যে ফ্যামিলি, ম্যারেজ এবং কিংশিপ 3টে পার্টি আছে। ওকে, ম্যারেজ, কিংশিপ, এই 3টে পার্টি আছে। 3টে পার্টির মধ্যে এই 3টে পার্টিরই চেঞ্জিং পার্সপেক্টিভটার উপর ফোকাস রাখতে হবে। সময়ের সঙ্গে সঙ্গে এই 3টি ইনস্টিটিউশনে বেশ কিছু চেঞ্জেস এসেছে, সেই চেঞ্জেসগুলো খেয়াল রাখতে হবে। বিবাহ ব্যবস্থার একটা পরিবর্তন এসেছে, সেই পরিবর্তন সম্পর্কে আলোচনা করো, এবং বিবাহের গুরুত্ব, ইম্পর্টেন্স কি, ফাংশনস কি। ওকে, যৌথ পরিবার ব্যবস্থা ভাঙনের পিছনে শিল্পায়ন আর নগরায়ণ ভূমিকা, এটা কিন্তু আলাদাভাবে যৌথ পরিবার ব্যবস্থা ভাঙনের কারণগুলি লেখো, সেটাও আসতে পারে। যদি ভাঙনের কারণগুলি বলে, তাহলে শিল্পায়ন এবং নগরায়নের সঙ্গে আরও বেশ কিছু পয়েন্ট অ্যাড হবে। আর যদি শুধু শিল্পায়ন নগরায়ন দেয়, তাহলে তো কথাই নেই। 4 নম্বর, আত্মীয়তা কি, আত্মীয়তার প্রকারভেদগুলো তোমাদের MCQ এর জন্য কাজে লাগতে পারে। এছাড়াও আত্মীয়তা কি, আত্মীয়তার প্রকারভেদ কিন্তু 6 মার্কেও আসতে পারে। ওকে, তারপরে আত্মীয়তার অঞ্চলের যে অ্যাকচুয়ালি আত্মীয়তা সংগঠন, দুটো সংগঠন খুব গুরুত্বপূর্ণভাবে এখানে বেশি ফোকাস করা হয় আর কি।
উত্তরাঞ্চলের আত্মীয় সংগঠন আর দক্ষিণ অঞ্চলের আত্মীয় সংগঠন। এই যে দুটো অঞ্চলের আত্মীয় সংগঠন কিংশিপ অর্গানাইজেশন সম্পূর্ণ আলাদা, অর্থাৎ এই দুটোর মধ্যে একই সঙ্গে ডিফারেন্সটাও দেখে নিতে হবে, পার্থক্য কি আছে উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের বা উত্তর অঞ্চল বা দক্ষিণ অঞ্চল কিংশিপ অর্গানাইজেশনের ডিফারেন্সেস। এরপর আসছি এলজিবিটি কিউ। এলজিবিটি কিউ কি? এ দেখো, এলজিবিটি কিউ এর কনসেপশন ক্লিয়ার রাখতে হবে। এল মানে কি, জি মানে কি, বি মানে কি, টি মানে কি, ওকে, এই প্রত্যেকটার কনসেপশন ক্লিয়ার রাখতে হবে। এবং একই সঙ্গে এদের সমস্যাগুলো কি, এদের এই কনসেপশন থেকে 6 মার্ক দিতে পারে, আর যদি সমস্যা দেয় তাহলে সেটা 10 মার্কের দেবে। এবং 10 মার্কের আমরা লাস্ট পার্টটা আসছি, দেখো, আত্মীয়তার নতুন বন্ধন, দত্তক এবং স্যারোগেসিকে আলোচনা করো। আত্মীয়তার নতুন বন্ধন, দত্তক এবং স্যারোগেসিকে আলোচনা করো। দেখো, দত্তক এবং স্যারোগেসি একটা নিউ অ্যাডাপ্টেশন বলতে পারো, যেটা সময়ের সঙ্গে সঙ্গে আমরা এই আত্মীয়তা সংগঠনটা বা এই আত্মীয়তা বন্ধনটা দেখতে পেয়েছি। এটা 10 মার্ক, এবং দত্তক ও স্যারোগেসি আলাদাভাবে 6 মার্কেও কিন্তু আসতে পারে। ক্লিয়ার? চল, আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি যে তোমরা এই এই টোটাল যে পার্টটা আলোচনা হচ্ছে সাজেশন ওয়াইজ, সাজেশনের যে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম, এই প্রশ্নের উত্তরগুলো যদি তোমাদের প্রয়োজন হয়, যদি তোমরা পেইড স্টাডি ম্যাট নিতে কেউ ইন্টারেস্টেড থাকো, তাহলে অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো। পিডিএফ ফরম্যাটে তোমাদের একটা স্যাম্পল কপি দেওয়া হবে, সেই স্যাম্পল কপি তোমরা দেখে তোমরা ডিসিশন নিতে পারো। চল, 6 মার্কের কোশ্চেন দেখি। 6 মার্কে দেখো, আত্মীয়তা বলতে কি বোঝো বললাম, বেসিক ক্লিয়ার রাখতে হবে। এই আত্মীয়তা বলতে কি বোঝো, এটার উপর বেস করে 6 এবং এমসিকিউ দুটোই পাবে, কনফার্ম এমসিকিউ পাবে এখান থেকে। কনস্যাঙ্গুইনিটি কনসেপ্ট কি, কনস্যাঙ্গুইনিটি কি, ক্ল্যান, এগুলো টিকার জন্য পড়বে, এগুলো টিকার জন্য পড়বে। তারপরে ডিসেন্ট, ফিলিয়েশনস, ইনসেস্ট ট্যাবু, সিঙ্গেল প্যারেন্ট ফ্যামিলি। এই হচ্ছে 6 মার্কের। দেখো, টোটাল আমি এখানে টিকার জন্য 6টা টিকার জন্য এখানে আমরা 6টা পার্ট দিয়েছি। দেখো, এই 6টা পার্টই কিন্তু কনসেপশন ক্লিয়ার রাখতে হবে। এই কনসেপশনের উপর বেস করে এমসিকিউ সলভ করা যাবে। অর্থাৎ এগুলো কিন্তু খুব বেসিক, মানে সোশিওলজি অফ কিংশিপ পড়তে গেলে তোমাকে এই টার্মগুলো সম্পর্কে জানতেই হবে। কনস্যাঙ্গুইনিটি কি? কনস্যাঙ্গুইনিটি অ্যাকচুয়ালি হচ্ছে রক্তের বন্ধন, মানে রক্তের সম্পর্কে যে আত্মীয়তা গড়ে ওঠে। ক্ল্যান হচ্ছে গোত্র। গোত্র মানে আমরা কি মনে করি যে আমরা প্রত্যেকটা মানুষ, আমরা কিছু মুনি ঋষি, প্রাচীন মুনি ঋষিদের থেকে আমাদের উৎপত্তি, সেই প্রাচীন মুনি ঋষির নাম অনুযায়ী ক্ল্যান। ডিসেন্ট, ফিলিয়েশন, ইনসেস্ট ট্যাবু, একই সঙ্গে ইনসেস্ট ট্যাবু হচ্ছে কিছু নিষেধাজ্ঞা, এবং সিঙ্গেল প্যারেন্ট ফ্যামিলি, এটাও তো নতুন নিউ ফরমেশন বলতে পারো, একটা নিউ কনসেপ্ট। তো এগুলোর ওপর বেশি গুরুত্ব দিতে হবে, একটু কনসেপ্টগুলো ক্লিয়ার রাখতে হবে। এরপর আসছি 6 নম্বরে, বিবাহ বলতে কি বোঝো, বিবাহের বিভিন্ন প্রকারগুলি আলোচনা করো। দেখো, বিবাহ বলতে কি বোঝো আর প্রকারভেদ, এটা দেখে রাখতে হবে, কারণ প্রকারভেদ থেকে কনসেপচুয়াল এমসিকিউ দিতে পারে। প্রকারভেদ থেকে, বিবাহের অনেক প্রকার আছে, বিবাহের যে ধরন, এই ধরনগুলো থেকে কিন্তু আমাদের শর্ট কোশ্চেন দিতে পারে। যেমন মনে করো এন্ডোগামি, এক্সোগামি, তাই তো, এন্ডোগামি এক্সোগামি। এন্ডোগামি হচ্ছে একই জাতের মধ্যে বিবাহ, আর জাতের বাইরে বিবাহ করলে সেটা এক্সোগামি। চলো, তারপর হচ্ছে পরিবারের পরিবর্তিত অবস্থা সম্পর্কে একটা টিকা লেখো। ওই যে বললাম, চেঞ্জিং ফেস অফ ফ্যামিলি, চেঞ্জিং ফেস অফ ম্যারেজ অ্যান্ড চেঞ্জিং ফেস অফ কিংশিপ অলসো, এই 3টে পার্টি কিন্তু দেখতে হবে। পরিবারের পরিবর্তিত অবস্থা গেল। পিতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থায় লিঙ্গ বৈষম্য, ভেরি ইম্পর্টেন্ট। পিতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থায় লিঙ্গ বৈষম্য সম্পর্কে লেখো, কারণ লিঙ্গ বৈষম্যের একটা কারণ কিন্তু পিতৃতান্ত্রিক ব্যবস্থা। এই পিতৃতান্ত্রিক যে ব্যবস্থা, এই পিতৃতান্ত্রিক ব্যবস্থা কিভাবে লিঙ্গ বৈষম্যের সূত্রপাত ঘটায়, সেটাই অ্যাকচুয়ালি এখানে লিখতে হবে। আত্মীয়তা সমাজের বা ভারতীয় সমাজে আত্মীয়তা সম্পর্কের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ কিংশিপ রিলেশন ইন ইন্ডিয়ান সোসাইটি, কি ইম্পর্টেন্স আছে আত্মীয়তার, এবং সেই ইম্পর্টেন্সগুলো কিভাবে চেঞ্জ হয়েছে সেটার দিকেও ফোকাস রাখতে হবে। এবং নতুন যে কিংশিপ সিস্টেমের মধ্যে নতুন কয়েকটা পার্ট অ্যাড হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে দত্তক, ভেরি ইম্পর্টেন্ট।
দত্তক কিভাবে নেওয়া হয়, দত্তকের টোটাল ইন ডিটেলস বা একটা বেসিক কনসেপশন এখানে রাখতে হবে। তারপর আসছি স্যারোগেসি। স্যারোগেসিও নতুন সম্পর্কের বন্ধন। স্যারোগেট মাদারের কনসেপ্ট তোমরা নিশ্চয়ই জানো, তো স্যারোগেসি পড়লেও সেটা জেনে যাবে যে স্যারোগেসির সঙ্গে স্যারোগেসি কিভাবে নতুন একটা আত্মীয়তার বন্ধন তৈরি করেছে, যেটা সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জেসগুলো আমরা দেখতে পেয়েছি। সময়ের সঙ্গে সঙ্গে আর কি চেঞ্জেস আমরা দেখতে পেয়েছি? লিভ ইন রিলেশনশিপ, সময়ের সঙ্গে সঙ্গে বিবাহ ব্যবস্থার পরিবর্তন দেখতে পেয়েছি, এবং সেখানে চেঞ্জিং ফেসের মধ্যে লিভ ইন রিলেশনশিপেরও এসছে। লিভ ইন রিলেশনশিপের কনসেপ্ট আগে এটা সেলিব্রিটিদের মধ্যে সীমাবদ্ধ ছিল, এখন কিন্তু সেটা নেই। এখন কিন্তু সেলিব্রিটিদের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নেই, এটা কিন্তু আলটিমেটলি আরবান সোশ্যাল লাইফে খুব নর্মাল ব্যাপার হয়ে যাচ্ছে খুব দিনের পর দিন। তো এই লিভ ইন রিলেশনশিপটাও একটা নতুন আত্মীয়তার বন্ধন বা নতুন একটা কনসেপ্ট, যেটা কিন্তু দেখে রাখতে হবে। এটাও আমি একটা স্টার মার্ক দিয়ে রাখছি লিভ ইন রিলেশনশিপটা, কারণ চেঞ্জিং ফেসের মধ্যে লিভ ইন রিলেশনশিপটা তোমাকে রাখতেই হবে। এরপর আসছি আমাদের নেক্সট পার্ট হচ্ছে এআরটি। এআরটি কি? এআরটি বা আমরা বলতে পারি নিউ রিপ্রোডাক্টিভ টেকনোলজিস বা সহায়ক প্রজনন প্রযুক্তি। অর্থাৎ প্রজননের ক্ষেত্রে আমরা এখন প্রযুক্তি ব্যবহার করছি, হ্যাঁ, যেমন বলতে পারি আমরা আইভিএফ। ওকে, তো এই পার্টগুলো নিউ রিপ্রোডাক্টিভ টেকনোলজি অনেক আছে, আইভিএফ হচ্ছে একটা টেকনোলজি। তো এই পার্টগুলো সহায়ক প্রজনন প্রযুক্তিগুলি কি কি বা এআরটিগুলো কি কি সেগুলো দেখে রাখতে হবে। এখান থেকে তোমরা এখান থেকে এমসিকিউ পাবে, এখান থেকে কনফার্ম তোমরা এমসিকিউ পাবে, এবং এখান থেকে তোমরা 6 মার্ক অথবা এটা কিন্তু 10 মার্কে বা 10 মার্কেও আসতে পারে। ক্লিয়ার? আশা করছি ওভারঅল একটা কনসেপশন আমি দিতে পেরেছি কোনগুলোর উপর ফোকাস করে যাবে। এগুলোর উপর ফোকাস করে প্রিপারেশনটাকে এগিয়ে নিয়ে যাও। আশা করছি তোমাদের অসুবিধা হবে না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে যাও। আর প্লিজ তোমাদের যদি একটু উপকারে লাগে ভিডিওগুলো একটা কমেন্ট করে জানিও, তাহলে আমি পরবর্তী ভিডিও করার একটা এনার্জি পাবো, এটা কনফার্ম। চলো, দেখা হচ্ছে শীঘ্রই নেক্সট ভিডিওতে।